আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025। গতকালকের ঘোষণা অনুযায়ী যে 29 তারিখ রাত 10:30টায় আমরা একটা আগামী 1 তারিখে এইচএসসি 25-এর যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রস্তুতিমূলক একটা লাইভ করব। সেই অনুযায়ী আজকে আমাদের এখানে চলে আসা। তো এখানে পরীক্ষার্থী যারা আছেন তারা কমেন্ট দিয়ে জানান দিবেন যে আপনারা আছেন। আচ্ছা, আমি এখন আপনাদের আলোচ্য বিষয়গুলো, যেহেতু এবার আপনাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে আপনারা কি পড়বেন সেটা আপনাদের বা কিভাবে পড়বেন সেটা আপনারা সকলেই অবগত আছেন। এখন আমি আজকে আলোচনা করব মূলত কিছু পদ্ধতি নিয়ে, কি পদ্ধতিতে শর্ট টাইমে পড়লেও আপনারা একটা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। প্রথমত আপনাদের যে ফার্স্ট প্যাসেজটা আসবে, ফার্স্ট প্যাসেজ থেকে থাকবে আপনাদের মাল্টিপল চয়েস, থাকবে শর্ট কোয়েশ্চেন আনসার। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটা সময় হচ্ছে মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলো সেগুলো সম্পূর্ণ ইনফরমেটিভ ছিল, প্যাসেজ রিলেটেড ইনফরমেটিভ। কিন্তু এখন দেখা যায় 5টা মাল্টিপল চয়েসের মধ্যে 3টাই থাকে ভোকাবুলারির উপরে, দ্যাট মিনস সিনোনিম অ্যান্টোনিমের উপরে, আর বাকি 2টা থাকে ইনফরমেটিভ। তো সিনোনিম অ্যান্টোনিমের উপরে যে ভোকাবুলারিগুলো থাকবে, সেই ক্ষেত্রে আপনারা যেই প্যাসেজগুলো সাজেশন আকারে করেছেন সেই প্যাসেজগুলোর যে নতুন ওয়ার্ডগুলো আছে সেইগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম পড়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। ধরেন প্যাসেজে একটি ইনফরমেশন দেওয়া আছে, হি ইজ আ গুড স্টুডেন্ট। এখন ওইখানে লেখা থাকবে হোয়াট ইজ দ্য গুড রেফার্স, হোয়াট ইজ দ্য ওয়ার্ড গুড রেফার্স, ব্যাড, ম্যারিটোরিয়াস, বেটার। তো আপনি কী লিখবেন? ওইখানে যেহেতু স্টুডেন্ট, তাহলে গুডের সাথে ম্যারিটোরিয়াস ওয়ার্ডটা যায় এটা। আবার যদি লেখা থাকে এরকম, আবার তো সুতরাং এখানে আপনি এই ক্ষেত্রে আপনার সিনোনিম অ্যান্টোনিমগুলো এগুলো পড়তে হবে, আদারওয়াইজ আপনি মাল্টিপল চয়েসের আনসারগুলো ভালো করে দিতে পারবেন না। এবার আসেন কোয়েশ্চেন আনসার, শর্ট কোয়েশ্চেন আনসার। এগুলোর আনসার আপনারা কীভাবে করবেন? শর্ট কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি হুবহু প্যাসেজ থেকে উঠে দেন মার্ক করে যে এখান থেকে এতটুকু এ, এখান থেকে এতটুকু বি, এখান থেকে এতটুকু সি, তাহলে সেক্ষেত্রে আপনাদের তেমন কোনো মার্ক ক্যারি করবে না। যেহেতু এখানে 15 মার্ক, সেই ক্ষেত্রে আপনাদের কিছু নিজস্বতা নিয়ে আসতে হবে, নিজস্ব ওয়ার্ড ইউজ করতে হবে, নিজের ল্যাঙ্গুয়েজে কিছু লিখতে হবে। এবং সেক্ষেত্রে আপনারা একটা পন্থা অবলম্বন করতে পারেন। ধরেন প্যাসেজে যে সেন্টেন্সটা আপনার হচ্ছে সিম্পল সেন্টেন্স আছে, সেটাকে আপনি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করে দিলেন, বা যেটা কম্পাউন্ড কমপ্লেক্স আছে সেখানে সিম্পল করে দিলেন, যাতে করে টিচার বুঝতে পারে আপনি হুবহু প্যাসেজ থেকে কপি করেননি, নিজের মতো করে কিছু করেছেন। এটা যদি পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নাম্বার ক্যারি করতে পারবেন। এরপরে সেকেন্ড প্যাসেজ দেওয়া থাকবে, সেকেন্ড প্যাসেজ থেকে দিতে হবে আপনাদের ফ্লো চার্ট। এইখানে মার্ক ক্যারি করা সবচাইতে ইজি, আপনার ফ্লো চার্টে মার্ক ক্যারি করা সবচেয়ে ইজি। ফ্লো চার্ট মানে কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহ, চার্ট মানে হচ্ছে তালিকা, মানে প্রবাহমান একটি তালিকা। এই প্রবাহমান তালিকা, এই ফ্লো চার্টটা করতে হলে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে, ফ্লো চার্টের ক্ষেত্রে আপনি কখনোই সেন্টেন্স অথবা ক্লোজ করতে পারবেন না। দ্যাট মিনস ওখানে একটা ফ্রেজ করতে হবে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। আমরা জানি যে ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, পয়েন্ট আকারে ফ্রেজ করতে হবে। এবং এই পয়েন্ট আকারটা কী হবে? পয়েন্ট আকার হতে পারে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। এখন আপনারা বলবেন যে স্যার ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল এগুলো কি? এটা আপনারা অনেকেই জানেন, এবং যারা জানেন না তাদের জন্য শর্ট করে বলতে চাচ্ছি। ইনফিনিটিভ হচ্ছে 2 + ভার্ব 1, 2 + ভার্ব 1 হলে সেটা ইনফিনিটিভ কাজ করে। জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে হচ্ছে সেটা জিরান্ট। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করেছে, এটা হচ্ছে জিরান্ট, ওয়াকিংটা হচ্ছে জিরান্ট। আর পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, পার্টিসিপল মানেই হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্টের চেহারা কিন্তু একই রকম, দুইটাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তবে পার্থক্যটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটা জিরান্ট। তা আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমাদের আমরা যে ইয়েটা করব, ফ্লোচার্টটা করব, সেক্ষেত্রে আমাদের ফ্রেজ আকারে করতে হবে, সেটা ইনফিনিটিভ, জিরান্ট বা পার্টিসিপল যেটাই হোক সে আকারে করতে হবে। এই ক্ষেত্রে ফলো করতে হবে, প্রথমে যে প্রশ্নে একটা ক্লু দেওয়া থাকবে, ওই ক্লুটা ঠিক যে ফরম্যাটে থাকবে
ওই ওই ক্লুটা ঠিক যে ফরম্যাটে থাকবে আমাদের ঠিক সেই ফরম্যাটে এটা করতে হবে। আমাদের ঠিক সে প্রথমটা যদি ইনফিনিটিভ থাকে পরেরগুলো আমরা ইনফিনিটিভ করব, প্রথমটা যদি জিরান্ট থাকে সেক্ষেত্রে আমরা এটা জিরান্ট করব, প্রথমটা যদি প্রথমটা ঠিক যে ফরম্যাটে থাকবে আমাদের পরবর্তীগুলো ঠিক সেই ফরম্যাটেই করতে হবে। এই ক্ষেত্রে আরেকটা যেটা থাকে, যেহেতু এটার নাম হচ্ছে ফ্লো চার্ট, প্রথম ইনফরমেশনটা প্যাসেজের যে অংশে থাকবে সেই পরের থেকে সেই অংশগুলো নেওয়া আমরা চেষ্টা করবো, এবং এই ফ্লো চার্টগুলো অবশ্যই আমরা বক্স আকারে অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। যেহেতু এটার নামই হচ্ছে ফ্লো চার্ট, অ্যারো না দিলে যেটা ফ্লো চার্ট হয়েছে ফ্লো হয়েছে সেটা বোঝা যাবে না, সুতরাং অ্যারো চিহ্নটা দিয়ে এটা এভাবে করতে হবে ফ্লো চার্টের ঘটনা। এরপরে আসেন উইথ ক্লু উইদাউট ক্লু রিঅ্যারেঞ্জ। এইগুলা আপনারা অনেক প্র্যাকটিস করেছেন, অনেক প্র্যাকটিস করতে করতে অনেক পড়েছেন। এখন আমি একেবারে একটা শর্ট টেকনিক দিয়ে দিব। এই টেকনিক যদি আপনারা প্র্যাকটিস করেন উইদিন 1 আওয়ার 2 আওয়ার আপনারা অনেকগুলো শেষ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, নবদূত টেস্ট পেপারের প্রথমে সাজেশন আকারে যে জিনিসগুলো দেওয়া আছে বোর্ড কোশ্চেন এবং অন্যান্য অন্যান্য কলেজের যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করলে আপনাদের এটা অনেক ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার জাস্ট একটা পেন্সিল নেবেন, সলভ পেপার নেবেন এবং সাথে টেস্ট পেপার নেবেন। সলভ পেপার এবং টেস্ট পেপারের সাথে আপনারা যেটা করবেন, আনসারটা হুবহু সেখানে লিখে ফেলবেন, গ্যাপে আনসারটা লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনারা সেই পুরো প্যাসেজটা আনসারটা বসায়া পুরো প্যাসেজটা এখানে মুখস্থ করতে যাবেন না। এটা যদি মুখস্থ করতে যান তাহলে আপনারা কিন্তু পারবেন না। পুরো আনসারটা পুরো প্যাসেজটা উইথ বেঙ্গলি মিনিং 3-4 বার রিডিং করবেন। 3-4 বার যদি আপনারা বেঙ্গলি মিনিং সহ এটা রিডিং পড়তে পারেন, দেন দেখবেন যে উইথ ক্লু উইদাউট ক্লু এটা আপনাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে। এবার যদি এরকমও করে টিচার যে আপনি যেটা গ্যাপ আকারে যে ওয়ার্ডটা পড়েছেন এই ওয়ার্ডটা যদি টিচার দিয়ে পার্শ্ববর্তী একটা ওয়ার্ড উঠায় নেয় সেক্ষেত্রেও আপনার জন্য ইজি হবে। যখন আপনি পুরো প্যাসেজটা আপনার মাথায় থাকবে তখন স্যার যেভাবেই রিঅ্যারেঞ্জ করে দেখ আপনার এটা কোনো কষ্ট হবে না, আপনি এটাও অধিক সহজেই এটা করতে পারবেন। ঠিক সেম রিঅ্যারেঞ্জের ক্ষেত্রেও এই কাজটা করবেন। ওই টেস্ট পেপারে যেভাবেই পাজলিং করে দেওয়া থাকুক ওইভাবে যদি আপনি মুখস্থ করতে যান, টিচার যদি ওইখান থেকে একটু পাজল করে দিলে আপনার উত্তরটা হবে না। আপনি ঠিক কী করবেন দেখবেন, টেস্ট পেপারে সলভ পেপার যেটা আছে সলভ পেপারে প্যাসেজ আকারে রিঅ্যারেঞ্জগুলো দেওয়া থাকে, ঠিক ওইটাই রিডিং করবেন উইথ বেঙ্গলি মিনিং। ওইটা যদি রিডিং করতে পারেন উইথ বেঙ্গলি মিনিং 3-4 মিনিট, তাহলে দেখবেন এবার স্যার রিঅ্যারেঞ্জ যতই এলোমেলো করে দেখ আপনার ওইটা পড়তে কোনো অসুবিধা হবে না। এই হলো মোটামুটি। এরপর আপনার রাইটিং সেকশন আছে। রাইটিং সেকশনে আপনারা যেটা করতে পারেন, রাইটিং সেকশন সামারি আছে। এখানে নাম্বার ক্যারি করা সবচেয়ে সহজ একটা জিনিস যে আপনি কীভাবে সামারিটা করবেন। অনেকেই কী করেন হুবহু প্যাসেজ থেকে প্রথম 2টা লাইন, মাঝখানে 2টা লাইন, শেষে 2টা লাইন করে দেন। এভাবে আপনারা প্যাসেজটা করবেন না। আপনারা প্যাসেজটা যেটা করবেন, প্যাসেজটা করার ক্ষেত্রে আপনারা প্রথমে লিখবেন দ্য প্যাসেজ ডিলস উইথ অ্যাবাউট। দ্য প্যাসেজ ডিলস উইথ অ্যাবাউট, দিয়ে প্যাসেজটা যেই সম্পর্কিত, প্যাসেজটা যে সম্পর্কিত সেই সম্পর্কে লিখবেন। ধরো প্যাসেজটা অ্যাডোলেসেন্স সম্পর্কে, তাহলে আপনারা লিখবেন দ্য প্যাসেজ ডিলস উইথ অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ। লিখে এইবার অ্যাডোলেসেন্স সম্পর্কে আপনারা 2-3টা ইম্পর্ট্যান্ট তথ্য দিবেন। দিয়ে একেবারে শেষের লাইনে এসে আবার লিখবেন দ্য প্যাসেজ, থ্রু দিস প্যাসেজ উই গেট নলেজ অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ। এই টাইপের একটা ওয়ার্ড লিখে দেবেন, দ্য লাইট অফ হোপ দ্যাট, অথবা এইভাবে লিখতে পারেন দ্য লাইট অফ হোপ দ্যাট থ্রু দিস প্যাসেজ উই ক্যান গেইন নলেজ অ্যাবাউট অ্যাডোলেসেন্স। মানে প্রথমে আর শেষে আপনি যদি এইরকম 2টা লাইন অ্যাড করতে পারেন তাহলে টিচার বুঝতে পারবে যে আপনি হুবহু কপি করেন নেই। সেক্ষেত্রে আপনার মার্কটা অনেক ক্যারি হবে, 10-এর মধ্যে আপনি 6-7 পেতে পারেন। আর যদি টিচার দেখে যে হুবহু প্যাসেজ থেকে লাইন উঠায় দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি মার্ক ক্যারি করতে পারবেন না। এরপরে আসেন রাইটিং সেকশনে যেটা আছে আপনাদের আসবে পাই চার্ট, গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। এই গ্রাফ চার্ট অথবা পাই চার্টটা আপনি কীভাবে করবেন? গ্রাফ চার্ট অথবা পাই চার্ট যেটা গোল আকারে থাকে সেটাকে বলা হচ্ছে পাই চার্ট, আর যেটা দেওয়া থাকে, লেন্থ দেওয়া থাকে, সেটা হচ্ছে গ্রাফ চার্ট। এই পাই চার্ট আর গ্রাফ চার্ট নিয়ে এত ডিফারেন্স নাই, এগুলো নিয়ে আপনারা এইভাবেই করতে পারেন। শুধু দেখবেন যে ওটা কী তথ্য বিয়ার করতেছে সেই তথ্যটা দেখবেন। আর যদি আপনি 3টা ওয়ার্ড, সিম্পল 3টা ওয়ার্ডের ইউজ আপনি জানেন তাহলে এই গ্রাফ চার্ট আর পাই চার্ট করতে আপনার কোনো সমস্যা হবে না। এই 3টা ওয়ার্ড কি? 3টা ওয়ার্ড হচ্ছে ইনক্রিজ, ডিক্রিজ
ডিফারেন্স বিটুইন, ইনক্রিজ, ডিক্রিজ, ডিফারেন্স বিটুইন। ধরেন একটা আপনার গ্রাফ চার্ট আসলো, সেটা হচ্ছে অ্যাবাউট পাস্ট টাইম অ্যাক্টিভিটিস বা লেজার অ্যাক্টিভিটিস, মানে অবসরকালীন সময়ে আমরা কি কি করেছি। ধরেন 2005 সালে ছিল আমরা অবসরকালীন সময়ে 40% সময় আমরা টিভি দেখতাম, আর 2010 সালে 40% সময় 15% সময় হচ্ছে আমরা খেলাধুলা করতাম। তাহলে 5 আর 10-এর মধ্যে কী হলো, খেলাধুলাটা বাড়লো না কমলো? টিভি দেখাটা কমে গেছে। আগে 40% দেখতাম, এখন ধরেন আমরা দেখি হচ্ছে 25%, আর 15% হচ্ছে আমরা খেলাধুলা করি। তাহলে টিভি দেখারটা এটা কমে গেল, তাহলে লিখতে হবে ইন 2005 children by students watch television in 40% leisure times, and in 2010 the watching television time is decreasing, কমে গেছে। এটা এসে ডিক্রিজিং হয় কত পার্সেন্ট? 15%। দেয়ার আর ডিফারেন্স বিটুইন 15%। এই যে ইনক্রিজিং, বাড়লে কোনো যদি বেড়ে যায় তাহলে সেটা হবে ইনক্রিজিং, কোনো তথ্য যদি তথ্যের যদি কমে যায় তাহলে সেটা হবে ডিক্রিজিং, আর ডিফারেন্সের জন্য ডিফারেন্স বিটুইন। তাহলে গ্রাফ চার্ট আর পাই চার্টের ক্ষেত্রে আমরা যদি প্রথমে ওই যেই অ্যাবাউটটা যেই সাবজেক্টটা দেওয়া থাকবে সে সাবজেক্ট সম্পর্কে 2-3টা লাইন লিখি, দ্য গ্রাফ চার্ট শোজ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য লেজার টাইম অ্যাক্টিভিটিস বা পাস্ট টাইম অ্যাক্টিভিটিস ইন স্টুডেন্টস অফ বাংলাদেশ। তো এই যে 2টা লাইন লেখার পরে তারপরে যদি আমরা ওই ইনক্রিজ, ডিক্রিজ বা ডিফারেন্সটা দিতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য এই গ্রাফ চার্ট বা পাই চার্টের করাটা অনেক সহজ হয়ে যাবে, আনসার করাটা অনেক সহজ হয়ে যাবে। যেহেতু আগামী 1 তারিখে আপনাদের পরীক্ষা, পরশুদিন ইংলিশ ফার্স্ট পেপার, এখন আমি একেবারে সহজ পদ্ধতিতে এটা কিভাবে করা যায় সেটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি আর কি। এরপরে আছে হিস্টোরি রাইটিং আর ইনফরমেটিভ লেটার। হিস্টোরি রাইটিং তো আপনারা জানেন, কতগুলো যেই রিনাউন যেই হিস্ট্রিগুলো আছে এইগুলো আপনারা 2-1বার রিডিং পড়ে যাবেন, তাহলে দেখবেন লিখতে পারবেন। আর ইনফরমাল লেটার সম্পর্কে তো আসলে বলার কিছু নাই। এই হচ্ছে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা। এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার। আর আগামী 1 তারিখ রাত্রে আমরা সেকেন্ড পেপারের প্রস্তুতিমূলক একটা আলোচনা করব। তো আপনাদের যদি এই সেকেন্ড পেপার তো আসলে অনেক বড় আলোচনা হবে, এত বড় আলোচনা করা ফেসবুকে সম্ভব না। আপনাদের যদি স্পেসিফিক কোনো টপিকস থাকে, যেমন মডিফায়ার, প্রিপোজিশন, এগুলো আপনারা কমেন্ট করে রাখতে পারেন, তাহলে সেইগুলো সম্পর্কে আমরা বেশি আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনারা ভালো করে পরীক্ষা দেন, সুন্দর জীবনযাপন করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।